আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করার চেষ্টা চলছে। ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ বুধবার নাহিদ ইসলাম। বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই আক্তার হোসেন। ইশরাককে মেয়র পদে শপথ না করালে ঢাকা অচল করার ঘোষণা। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি। সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ। জুন থেকে মহার্ঘ ভাতা পাবে সরকারি চাকরিজীবীরা। নতুন বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। এবং হত্যা চেষ্টা মামলায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এক রাতের কারাবাস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাংকক থেকে ভার্চুয়ালি বক্তব্যে সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিভাজন সৃষ্টি আর সরকারের নানা সংস্থাকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যত দ্রুত সম্ভব জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন হতে হবে। রিপোর্ট মনিরুল হাসানের। দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার নানা ষড়যন্ত্র হচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশন গুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। এটা তাদের স্বার্থ কতখানি হাসিল আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। এর আগে নেতাকর্মীদের নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতায় জুলাই গণহত্যার সাথে জড়িতরা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিচার এই সমস্ত ঘটনা, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন? আপনি ঢালাও গ্রেপ্তার, ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন ভিজবে না। তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, ইশরাক হোসেনকে গায়ের জোরে সরকার দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বুধবার বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানান। বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। নির্বাচন কমিশন ইশরাক হোসেনের মামলায় প্রতিদ্বন্দ্বিতা না করে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। চলমান সংকট নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, ইসি পুনর্গঠনের দাবি জানান তারা। এ দাবি আদায়ে বুধবার সকালে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে,
নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো, বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায়, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করে তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সরকার, এই প্রশাসন, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম। জনগণকে ভোগান্তিতে ফেলে দাবি আদায়ের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানায় দলটির নেতারা। চলমান সংকটের জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণকে দায়ী করে দ্রুত ইসির সংস্কার ও পুনর্গঠনের দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে, কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে, তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি। এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না, এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি, কালকে ইলেকশন কমিশনের সামনে যাব, আমরা তাদেরকে দাবি জানাবো। এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয়, সেই অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করব। বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই বলে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। তাই আমরা অনির্দিষ্ট বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, ইশরাক হোসেনের মামলায় প্রতিদ্বন্দ্বিতা না করে পক্ষপাতিত্ব করেছে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও তা দেওয়ার আগেই রাতের আধারে গ্যাজেট প্রকাশ করেছে ইসি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বুধবারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত না আসলে পুরো ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। নগর ভবন আটকে টানা ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ডাক দেন ঢাকাবাসীর আহ্বায়ক মশিউর রহমান। সমাবেশ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগও দাবি করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় সঙ্গীত গেয়ে মঙ্গলবার ৬ষ্ঠ দিন দক্ষিণ সিটির নগর ভবন ব্লকেট কর্মসূচি শুরু করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকাবাসী। জ্যৈষ্ঠের তীব্র গরম উপেক্ষা করে কর্মসূচি শুরুর আগেই মঙ্গলবার বঙ্গবাজার মোড় থেকে নগর ভবনের সামনে গোলাপ শাহ মাজার পর্যন্ত এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য। বন্ধ হয়ে যায় পাশেই পুলিশ সদর দপ্তর সহ এখানকার যান চলাচল। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ইশরাক সমর্থকদের ভিড়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ফিনিক্স রোড। গান স্লোগানের মধ্যেই কাফনের কাপড় মাথায় পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক সমর্থকরা। কাপড়ে কাপড় মাথায় দিয়ে বেঁধে রাস্তায় নেমেছি। আদালত ওনাকে শ্বাস বুঝাই দেওয়ার জন্য রায় দিয়েছে। জনগণে কিন্তু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে এই জায়গা নিয়ে আসছে। ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই। দুপুরের হঠাৎ বৃষ্টিও সামান্য ভাটা ফেলতে পারেনি ইশরাক সমর্থকদের কর্মসূচিতে। সজীব ভূঁইয়া উনি অতীতে যে দুর্নীতি করেছেন তা এর মধ্যে প্রকাশ হয়েছে। আসিফ মাহমুদকে বলতে চাই অবিলম্বে আপনি পদত্যাগ করেন। এদিকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন। এতে এখন বন্ধ সব ধরনের নাগরিক সেবা। এই জনভোগান্তির দায়ী হচ্ছে এলজিআরটি উপদেষ্টা আসিফ মাহমুদ। কর্মচারীরা একাত্মতা পোষণ করছে, আজকে তারা সমস্ত শহরে উপস্থিত হয়েছে। আন্দোলনের আয়োজক ঢাকাবাসীর আহ্বায়ক সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলছেন, ২৪ ঘন্টার মধ্যে মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ালে আরো কঠোর হবে কর্মসূচি। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। যদি আমাদের দাবি না মানে তাহলে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে বিকাল পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান করেন বিক্ষুব্ধরা। বুধবার সকাল 10টা থেকে আবারও শুরু হবে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে আদেশ আজ। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ আদেশের জন্য দিন ঠিক করেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলিনুর তাপস মেয়র নির্বাচিত হন। পরদিন 2 ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক হোসেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট সিটি কর্পোরেশনের মেয়র পদে অপসারণ করা হয়। ইশরাকের করা নির্বাচনী মামলায় চলতি বছরের 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। তার কোনো লোক কাছে নেই, তার কোনো মামলার অধিকারে নাই এবং অসৎ উদ্দেশ্যে ফজলুল তাপস সাহেব আসতে পারছে না, তার পক্ষে মূলত সদ্য নামে মামলা করেছেন। সুতরাং এই মামলাটা চলবে না এবং খারিজ হওয়া। কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থাকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতার সাম্য হত্যায় এবার শুধু ভিসি প্রক্টর নয়, ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় 2 ঘণ্টা রাজধানীর শাহবাগ অবরোধ করে নেতাকর্মীরা। অবিলম্বে সাম্য হত্যার বিচার না হলে সারা দেশ অচল করে দেওয়ার ঘোষণাও দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিস্তারিত মাজারুল হক মুহাজিরের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী শাহবাগ। বৈরী আবহাওয়ার মধ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। এতে শাহবাগ ও তার আশেপাশের কয়েকটি সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজটের। গেল 7 দিন ধরে সাম্য হত্যার বিচারে লাগাতার কর্মসূচি পালন করছে ছাত্রদল। এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ইউনিটের নেতাকর্মীরা। খুনিদের কেন অন্তরালে রাখা হচ্ছে এটা বুঝতে পারতেছি না, আর প্রশাসনের এখানে ব্যর্থতা কোথায় এটাও আমরা বুঝতে পারতেছি না। বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচেই বক্তব্য দেন দলের নেতাকর্মীরা। এ সময় দেখা গেল নিহত সাম্যর বাবাকেও। বাকরুদ্ধ বাবা ছেলের জন্য সকলের কাছে দোয়ার ফরিয়াদ জানান। সাম্য হত্যার দ্রুত বিচার না হলে যমুনা ঘেরাওয়ে ডাক দেন ছাত্রদল নেতারা। আমরা ব্যর্থ প্রশাসন, ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি, কারণ শাহরিয়ার আলম সাম্য খুন হওয়ার 6 দিন পরও আমরা দেখেছি সে ব্যর্থ প্রশাসন এখনো পর্যন্ত সিসি ক্যামেরার কোনো ফুটেজ, কোনো আলামত নাকি তারা সংগ্রহ করতে পারেনি। আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয় তার জন্য এই ইসরায়েল সরকার দায়ী থাকবে। যদি সাম্য হত্যার বিচার না পায় বাংলাদেশকে অচল করে দেবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। প্রায় 2 ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় ছাড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কর্মসূচি শেষে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যায় তারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী জুন থেকে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। এজন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে কত শতাংশ ভাতা দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান উপদেষ্টা। এমন সিদ্ধান্তে কিছুটা খুশি হলেও সরকারি চাকরিজীবীরা বলছেন নতুন পে স্কেল ছাড়া এই টাকায় জীবন মানে খুব একটা উন্নয়ন হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 10 বছর ধরে সরকারি চাকরিজীবীদের বাড়েনি বেতন ভাতা, কিন্তু লম্বা হয়েছে খরচের খাতা। এতে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রয়োজনের তুলনায় আমাদের বেতনটা আসলে এখন খুবই নগণ্য। বেতনের ভারসাম্যতা, বৈষম্য অনেক বেশি দেখা যায়। আমি ছোট গ্রেডে আছি, আমার তো বেতন 20-এরও নিচে প্রায়। এতে ঢাকা শহরে চলা তো একটা ডিফিকাল্ট হয়ে যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে মহার্ঘ ভাতার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরে এ সংক্রান্ত একটি কমিটি করে দেওয়া হয়।
জানা গেছে প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত 10%, 11 থেকে 20তম গ্রেডের জন্য 20% মহার্ঘ ভাতা দেওয়ার সুপারিশ করেছেন তারা। সেক্ষেত্রে 14 লাখ সরকারি চাকরিজীবীর জন্য বাড়তি ব্যয় হবে 7,000 কোটি টাকা, যা আগামী বাজেটে বরাদ্দ দেয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হচ্ছে কি স্যার, হচ্ছে কি হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটে ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। না, এটা বললে তো সব বলা হয়ে গেল। সবশেষ 2015 সালে নতুন পে স্কেল দেয় আওয়ামী লীগ সরকার। মহার্ঘ ভাতা দেয়া হলে বাদ যাবে 5% ইনক্রিমেন্ট ও 1,000 টাকা করে বিশেষ প্রণোদনা। ফলে খুব একটা লাভ হবে না বলে মনে করছেন সরকারি চাকরিজীবীরা। জীবনমানের ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলে লাভ হবে, কিন্তু এটা তো প্রয়োজনের তুলনায় অনেক কম। এটা এত সুফল করে ফাঁকির মতো। যে 20% প্রণোদনা দেখছে 1600 টাকা প্রণোদনা আসবে, কিন্তু তারপর মানে শোনা যাচ্ছে নাকি যে 1000 টাকা এমনি সুবিধা দিত, সেটা নাকি কেটে নেবে। তাহলে 600 টাকা দেওয়া আর না দেওয়া সমান কথা। এমনিতেই তো নর্মালি আমরা আসলে সচল জীবনযাপন করতে পারছি না, তো এখন সময়ের দাবি হচ্ছে নতুন একটা পে স্কেল। তো নতুন একটা পে স্কেল দিলে মোটামুটি যে স্ট্যান্ডার্ডটা আমরা সেটা মেনটেন করতে পারবো আশা করছি। সচিবালয়ে অর্থ উপদেষ্টা আরও জানান, এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। আমরা যে সংস্কারটা অধ্যাদেশ থেকে আমরা চেষ্টা করবো, ওটা চেষ্টা মানে ওটা ইমপ্লিমেন্ট করবো, সেটা তো মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুদকের ডাকে সাড়া দেননি স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান। দুর্নীতির অভিযোগে তাদের কমিশনে হাজির হবার নোটিশ দিয়েছিলেন দুদক। তারা হাজির না হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। অনুসন্ধান কর্মকর্তারা প্রয়োজনে মনে করলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকেও ডাকতে পারে বলেও জানান তিনি। এই দুজন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে নির্ধারিত তারিখ ছিল, তারা কিন্তু আজকে উপস্থিত হন নাই। এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। যদি প্রয়োজন হয় যে উপদেষ্টাকে তলব করবেন, সেক্ষেত্রে আপনারা তলব করবেন? এই এখতিয়ারটা একান্তভাবে আমাদের অনুসন্ধান দল। নানা নাটকীয়তা শেষে হত্যা চেষ্টা মামলায় এক রাতের কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান 5,000 টাকা মুচলেকায় জামিন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে। খায়রুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রূপালী পর্দার নায়িকার গ্রেফতার, কারাবরণ, জামিনে মুক্তি। নুসরাত ফারিয়াকে নিয়ে গেল দুদিন ছিল নানা নাটকীয়তা। If you work hard, there is someone sitting up there and he will definitely surprise you. মঙ্গলবার সকালে নিম্ন আদালতের জামিন মঞ্জুরের কয়েক ঘন্টার মধ্যেই কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আলোচিত এই অভিনেত্রী। প্রিয় নায়িকার মুক্তির খবরে এর আগেই ভক্ত আর গণমাধ্যম কর্মীদের ভিড়ে ঠাসা কারা ফটক। তবে ভক্তদের নিরাশ করে দ্রুতই গাড়িতে করে নিয়ে যাওয়া হয় নুসরাত ফারিয়াকে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে জামিন দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত। বিজ্ঞ আদালতে আয়ুষ আজকে প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন দাখিলের সপক্ষে আমরা জামিন শুনানি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। গেল রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে কারাগারে পাঠায় আদালত। তার গ্রেফতার এবং জেলে পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা আলোচনা সমালোচনা। গত বছর 19 জুলাই গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামে এক ব্যক্তি। এ ঘটনায় শেখ হাসিনার সাথে নুসরাত ফারিয়া সহ 17 শিল্পীকে আসামি করে মামলা করা হয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার নোবেলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। অপহরণের জিম্মি করে বিয়ের প্রলোভনে 7 মাস ধরে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক নারী। ভুক্তভোগী নারী ইডেন কলেজের শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে 2023 সালে প্রতারণা মামলায় নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। ইলন মাস্কের স্টারলিংক চালুর মধ্য দিয়ে স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করল বাংলাদেশ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব জানান, 2টি প্যাকেজ দিয়ে শুরু হয়েছে এই সেবা। তিনি জানান, এর মাধ্যমে উচ্চগতি ও আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন গ্রাহকরা। উপকৃত হবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চগতির ইন্টারনেট সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক। অন্তর্বর্তী সরকারের আহ্বানে এবার বাংলাদেশে চালু হলো স্যাটেলাইট ইন্টারনেটের এই সেবা। এই উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, সব ধরনের নিয়ম ও প্রক্রিয়া মেনেই স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে। এর প্রতিটি সংযোগের জন্য সরকার $1 করে পাবে বলেও জানান তিনি। প্রশ্ন এসেছে, স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি? আমরা এই প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য 2টো প্রোটেকশন আমরা রেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংককে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজ ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলো জন্য এনওসি নিতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, শুরুতে রেসিডেন্স ও রেসিডেন্স লাইট 2টি প্যাকেজ থাকছে স্টারলিংকের। একটিতে মাসিক খরচ $6,000 এবং অন্যটিতে $4,200। স্টারলিংকের একটি সেটআপ বক্সের জন্য এককালীন খরচ পড়বে $47,000। ওই বক্স থেকে 20 থেকে 50 মিটার দূরত্বের মধ্যে রাউটারের মাধ্যমে সরবরাহ করা হবে ইন্টারনেট সেবা। যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ 300 Mbps আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে 300 Mbps এর প্রয়োজন নাই, সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবে। তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না, বরং কো-ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে। স্টারলিংকের মাধ্যমে শহরে কিংবা গ্রামে একই গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না। স্টারলিংক এই অচল অবস্থাটা দূর করবে। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, 2জন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। তার দাবি, প্রতিবেশী শ্রীলঙ্কা ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের তুলনায় স্টারলিংকের দাম বাংলাদেশে তুলনামূলকভাবে কম। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনগুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য সচিব ও আইন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালতের অনুমতিক্রমে মামলাগুলো ধারণ ও সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আইনজীবীরা বলছেন, এতে ন্যায় বিচার যেমন নিশ্চিত হবে, তেমনিভাবে প্রান্তিক জনগোষ্ঠীও দেখতে পাবে আলোচিত মামলার বিচারিক কার্যক্রম। আমরা আশা করব যে এই ব্যবস্থা যদি আমাদের উচ্চ আদালতে ইন্ট্রোডিউস করা যায়, ভারতের মতো, পাকিস্তানের মতো, ইংল্যান্ড, আমেরিকা সহ 21টা দেশের সিস্টেম আমরা দেখিয়েছি, যেখানে আমাদের চাইতেও আরো দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে। আমরা দেখতে পাই ইংল্যান্ড, আমেরিকা, আইসিসি সহ গুরুত্বপূর্ণ কেসে, কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট দেখতে পাই না কেন? আমরা পাবলিক করতে চাই না কেন? এটা পাবলিক করলে অসুবিধা কোথায়? কোয়ালিটি এনশিওর হবে, সকলেই ট্রান্সপারেন্ট হবে, সকলেই জবাবদিহিতার মধ্যে আসবে। এবার আন্তর্জাতিক সংবাদ।
গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। যদিও সব ধরনের চাপ উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। 3 দেশের নিষেধাজ্ঞা আরোপের হুমকি আসার আগে স্থানীয় সময় সোমবার নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে গাজায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল সরকার গাজার বেসামরিক জনগণের জন্য অত্যাবশ্যক মানবিক সহায়তা দিতে অস্বীকার করছে। এটি অগ্রহণযোগ্য এবং এতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। এরপরেও যদি ইসরায়েল না থামে তাহলে পরবর্তী পদক্ষেপে নির্দিষ্ট ব্যক্তি বা সত্তার উপর নিষেধাজ্ঞা আরোপও অন্তর্ভুক্ত হতে পারে। এবার খেলার খবর। পাকিস্তান সফরে 2টি টি-20 ম্যাচ কমে গেল বাংলাদেশের। এখন 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সবগুলো ম্যাচই হবে লাহোরে। পাকিস্তান অবজারভার জানিয়েছে, দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসেন নাকভি ও বিসিবি সভাপতি ফারুক আহমেদের সম্মতিতে এমনটা হয়েছে। এফটিপি অনুসারে মে মাসে পাকিস্তান সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। পরবর্তীতে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলায় সম্মত হয় 2 বোর্ড। শেষ পর্যন্ত সেই সংখ্যাও কমে 3-এ নেমে আসলো। সিরিজের ম্যাচ 3টি হবে যথাক্রমে 27 মে, 29 মে এবং 1 জুন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করার চেষ্টা চলছে। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ বুধবার। নাহিদ ইসলাম, বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই আক্তার হোসেন। ইশরাককে মেয়র পদে শপথ না পড়ালে ঢাকা অচল করার ঘোষণা। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি। সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ। জুন থেকে মর্গ ভাতা পাবে সরকারি চাকরিজীবীরা। নতুন বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। এবং হত্যা চেষ্টা মামলায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। 1 রাতের কারাবাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।